টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে অনেক ধরনের মিথ বাজারে প্রচলিত আছে। আজকে আমি তোমাকে একটা অথেন্টিক রিভিউ দিব এবং অথেন্টিক আইডিয়া দিব যে এক্স্যাক্টলি কিভাবে টেস্ট পেপার তুমি চাইলে সলভ করতে পারো। প্রথম প্রশ্ন, ভাই টেস্ট পেপার কোন প্রকাশনীটা ভালো? ভাইয়া ট্রাস্ট মি, মেজরিটি প্রকাশনী আসলে টেস্ট পেপার অলমোস্ট সেম। সো তুমি যে প্রকাশনীটাই নাও সেটাই ভালো, এটা আসলে কোনো ধরনের প্রবলেম নাই। এমন না যে কোনো টেস্ট পেপার পার্টিকুলার প্রকাশনের জন্য যথেষ্ট হচ্ছে তারা ডিফারেন্ট কিছু করে ফেলে। সো মোটামুটি সবার টেস্ট পেপার অলমোস্ট সেম, আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে, কারণ আমি সবারই সৌজন্য সংখ্যা পাই। সো টেস্ট পেপার অলমোস্ট সবার সেম। প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে ভাই হচ্ছে যে টেস্ট পেপার আমি সলভ করবো কিভাবে? আসো আগে আমরা দেখি যে আসলে টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে মেজরিটি তোমাদের মিথ কি কি আছে। প্রথম মিথ, এবং এই ভিডিওটা আসলে এমন একটা ভিডিও যেটা তোমাদের এইচএসসি এসএসসি সবার জন্যই এটা হচ্ছে যে একদম অ্যাপ্লিকেবল। প্রথম মিথ যেটা তোমরা হচ্ছে যে জানো না, সেটা হচ্ছে টেস্ট পেপারের ব্যাপারে তোমরা সবাই মনে করো যে সব সলভ করতে হবে না। এবং এটা ক্ষেত্রে আসলে তোমাদের যে টেন্ডেন্সিটা কাজ করে সেটা হচ্ছে এরকম যে ভাই আমি এতগুলো টাকা দিয়ে টেস্ট পেপার কিনলাম, আমি যদি পুরাটা না পড়ি তাহলে আমার টাকা লস। ভাই আসলে এইভাবে চিন্তা করলে লাইফে তোমার অনেক কিছুই লস। কারণ তুমি হচ্ছে যে প্রত্যেক দিন কলেজে যাও, তুমি তো কলেজে বেতন দাও, তা তো তোমার সময় নষ্ট হয়, সবকিছু তোমার পড়াশোনা হয় না, তুমি তো তাও যাও, তাই না? তো হিসাব করলে তো তোমার কলেজে যাওয়া আসে এবং টাকা দেওয়াটাও লস, অনেক কিছুই জীবনের লস, তাই না? এত কিছু নিয়ে চিন্তা করে লাভ নাই। তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া আসলে আমি যখন যে জিনিসটা কিনছি সেটাকে আমি একদম প্রপারলি কিভাবে হচ্ছে যে ইউটিলাইজ করতে পারি। সো পুরোটা সলভ করতে হয় না। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই কতটুকু সলভ করতে হয়, আই উইল বি ভেরি অনেস্ট, অ্যাট বেস্ট তুমি 20% সলভ করতে পারবা, এর বেশি তুমি কখনো সলভ করতে পারবাই না। গেল এক নাম্বার। সেকেন্ডলি আসেন, টেস্ট পেপারের আরেকটা অন্যতম বড় মিথ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সব সলভ করতে হবে। এটা আরেকটা বড় মিথ। ভাই আপনি কি জানেন যে একটা চ্যাপ্টারে, কেমিস্ট্রি যদি আমি কথা চিন্তা করি, কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে প্রত্যেকটা বোর্ডে যদি আমি কোয়েশ্চেন গত 23 সাল থেকে 18-19 সাল পর্যন্ত হিসাব করি তাহলে প্রায় 70টা করে কোয়েশ্চেন আছে পার চ্যাপ্টারে। সো পার চ্যাপ্টারে যদি তুমি 70টা করে কোয়েশ্চেন সলভ করো তাহলে বুঝতেছো কতগুলো সিকিউ কোয়েশ্চেন। এত সিকিউ আদৌ কেউ সলভ করে? এত বেশি সিকিউ আদৌ কারো সলভ করার কথা? উত্তর হচ্ছে না, না এবং না। কোনোভাবেই এত কোয়েশ্চেন এতগুলা সলভ করার কোনো মানে নাই, বরং এখানে একটা স্ট্র্যাটেজিক ওয়ে তোমাকে ইউটিলাইজ করতে হবে। তারপরে টেস্ট কোয়েশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড, এটা আরেকটা বড় মিথ। তুমি দেখবা বেশ কিছু হচ্ছে যে আমাদের কলেজ আছে যাদের যে টেস্ট কোয়েশ্চেন গুলো হয় সেগুলো আইদার অনেক টাফ, অনেক হচ্ছে যে অনেক, অথবা আইদার হচ্ছে যে অনেক কি হয়, ইজি হয়। সো কোনোভাবেই একটা টেস্ট পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আছে সেটা যে একদম হুবহু বোর্ড স্ট্যান্ডার্ড হয় তা না। ইনফ্যাক্ট ইন আ লট অফ কেসেস আসলে দেখা যায় কোন কলেজ ইচ্ছা করে টেস্ট পরীক্ষা কোয়েশ্চেনটা কঠিন করে যেন স্টুডেন্ট বেশি ফেল করে, কোনো কলেজ ইচ্ছা করে ইজি করে যেন স্টুডেন্ট পাস করতে পারে। তো সেটা যে আসলে দিন শেষে বোর্ড স্ট্যান্ডার্ড হবে এমন কোনো নেসেসারিলি ট্রু কথা না। টেস্ট পেপারে তোমার বোর্ডের বাদে তোমার যে স্কুল বা কলেজগুলোর যে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো থাকে ওইখান থেকে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিক প্রবলেম সলভ করা, যে ভাইয়া আমি ইউনিক যে প্রবলেম গুলো আছে আমি সেগুলো সলভ করব, এইটা হবে তোমার মূল উদ্দেশ্য। তাহলে আমরা সবাই উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার যে আসলে মিথগুলো কি কি সেগুলোকে ডিবাঙ্ক করলাম। এখন আমরা চলে আসবো যে আসলে তাহলে প্রসেসটা কি হবে। চলেন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটা বোঝার চেষ্টা করি। প্রসেসটা বোঝার জন্য নাম্বার 1 আমরা যে কাজটা করব, প্রথমে চলে আসেন বোর্ড কোয়েশ্চেনে। বোর্ড কোয়েশ্চেন করার ক্ষেত্রে 24 সালের প্রশ্ন এবং 23 সালের প্রশ্ন এখানে সবগুলো করবা, সবগুলো করো। 23 আর 24 এর কোয়েশ্চেন গুলা মিস করো না, এটা তুমি সবগুলো কোয়েশ্চেনই করবা। 23 এবং 24 সালের কোয়েশ্চেন সবগুলো করার পরে সেকেন্ড তোমার স্টেপ হবে এইবার 22 থেকে 15 সালের যে কোয়েশ্চেন গুলো আছে এর মধ্যে আসলে 15 পর্যন্ত যাওয়ার মানেও নাই, বিকজ 15 সাল মানে অনেক আগের সাল। 15 থেকে 18 যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড এখন তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার মধ্যে বিগত 6 বছর বাদে কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত। তারপর তুমি যে যাইতে চাও 22 থেকে 15, সেখানে কোয়েশ্চেনটাকে জাস্ট হচ্ছে যে তুমি সুন্দর মতো হচ্ছে যেটাকে বলা যায় যে চোখ বুলাও এবং ইউনিক কোয়েশ্চেন আইডেন্টিফাই করো। যেমন রাজশাহী বোর্ড 19-এ ভেক্টরের একটা কঠিন ম্যাথ আসছিল,
এছাড়া তুমি যদি এর আগের বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো দেখো, সেখানে কিন্তু খুব একটা হামরের কোনো মানে কঠিন কোশ্চেন আসে নাই, মানে কঠিন ওই ইউনিক কনসেপ্টের কোশ্চেন আসে না যেটা তুমি অলরেডি পারো না। তো তোমার এখান থেকে আলাদাভাবে হয়তোবা এই 22 থেকে 15 সালের মধ্যে একটা কোশ্চেনটাকে তোমার মনে হবে যে না এটা সলভ করার যোগ্য, বাকিগুলো আমি এমনি পারি। ক্লিয়ার গেল। এখন আসো টেস্ট পেপার, মানে বাকি বোর্ড মানে বাকি স্কুল কলেজ। বাকি স্কুল কলেজের কোশ্চেন গুলোর ক্ষেত্রে প্রথমে যেগুলো নাম করা স্কুল কলেজ আছে, ব্র্যান্ডেড স্কুল কলেজ বলতে পারি আমি। আচ্ছা ব্র্যান্ডেড না তো রিনাউন্ড বলি, ব্র্যান্ডেড বললে আবার জানি কেমন শোনায়। রিনাউন্ড না, রিনাউন্ড বানান ঠিক আছে, রিনাউন্ড, হ্যাঁ কে নাই অ্যাজ ফার আই নো। আচ্ছা তো রিনাউন্ড যে স্কুল কলেজগুলো আছে, ভাই বানান বললে আমাকে বইলো, রিনাউন্ড স্কুল কলেজগুলো আছে সেগুলো হচ্ছে যে আগে করবা, এটা হচ্ছে প্রায়োরিটি 1। দেন তুমি হচ্ছে যে পারলে ক্যাডেট কলেজগুলো জাস্ট দেখবা, কারণ ক্যাডেট কলেজ অলওয়েজ উদ্ভট প্রশ্ন করে। তো ক্যাডেট কলেজ তোমাকে সব করতে হবে তা না, বাট ক্যাডেট কলেজের মধ্যে যদি তোমার মনে হয় যে না আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটা আমার সময় আছে আমি করব, সময় থাকলে করবা। বিকজ ক্যাডেট কলেজে আমি দেখেছি যারা 9-10-এ একটা ওয়াই ডেল্টা সার্কিট দিয়ে বসে আছে। 9-10-এর একটা বাচ্চার ওয়াই ডেল্টা কেন আসবে আমি জানি না, ইন্টারের বাচ্চাদের ওয়াই ডেল্টা আসে না, অ্যাডমিশনে ওয়াই ডেল্টা আসে না, এটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পরে 9-10-এ কোশ্চেন দিয়ে বসে আছে। এবং এটা একবার না আমি অনেকবার দেখেছি, দেখেছি বছরের পর বছর এরকম হতে। সেই জন্য একটু হচ্ছে ক্যাডেট কলেজগুলো তুমি জাস্ট দেখবা যে এখানে কোন কোশ্চেন তোমার কাছে মনে হয় তাও একটু বোর্ড স্ট্যান্ডার্ড আছে, ওটাকেই সলভ করবে। আর তারপরে যদি সময় থাকে দেন বাকি যতগুলো স্কুল কলেজ আছে ওগুলাকে একটু হচ্ছে যে মানে চোখ বুলা যাওয়ার চেষ্টা করবা এবং ওখান থেকে জাস্ট দাগায় যাবা যে কোনগুলো তোমার এখানে করা দরকার। এখন টেস্ট পেপার তুমি যখন ফার্স্ট টাইম সলভ করেছো, ফার্স্ট টাইম সলভ করার সময় অফকোর্স প্রত্যেক চ্যাপ্টারে তোমার অ্যাট বেস্ট 5 থেকে 6টা হচ্ছে কোয়েশ্চেন থাকতে পারে, যেই কোয়েশ্চেনগুলো দেখে তোমার মনে হবে যে না এগুলোকে আরেকবার প্র্যাকটিস করা দরকার, যেগুলো তোমার বেসিকের বাইরে। এবং এই 5 থেকে 6টা কোয়েশ্চেন তুমি পরের বার হচ্ছে যে সলভ করবা। এর মানে তোমার টেস্ট পেপারটা প্রথমবার করার সময় তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার থেকে আইডেন্টিফাই করা, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানা, আর তার পরবর্তী তুমি যখন সেকেন্ড টাইম টেস্ট পেপার রিভাইজ করবা তখন তোমার কাজ হচ্ছে ওই কঠিন কোয়েশ্চেন গুলো বা কনসেপ্ট গুলোকে বারবার প্র্যাকটিস করে নখদর করে আনা। এই হবে হচ্ছে যে তোমার কাজ। যদি এইভাবে টেস্ট পেপার সলভ করো দেন টেস্ট পেপার সলভ করাটা ওয়ার্থ ইট, এছাড়া টেস্ট পেপার সলভ করাটা কিন্তু ওয়ার্থ ইট না। ইনফ্যাক্ট একটা মজার বিষয় বলি, আসলে টেস্ট পেপার কখনো টেস্ট পরীক্ষার পরপর সলভই করতে হয় না, কারণ টেস্ট পরীক্ষার পরপর সলভ করলে তুমি আসলে টেস্ট পেপার কখনোই এত লম্বা জিনিসপত্র সময় ধরে করতে পারবা না। এটা তার পক্ষে করা সম্ভব যার হয়তো বা টেস্ট পরীক্ষার আগেই টোটাল সিলেবাসটা প্রপারলি কমপ্লিটেড। বাট বাংলাদেশে কয়জন এইচএসসি স্টুডেন্টের আসলে সেটা হয়, এসএসসি তে হয়, বাট এইচএসসি তে আমার মনে হয় না এত বড় সংখ্যক স্টুডেন্টের টেস্ট পরীক্ষার আগে আসলে সিলেবাস শেষ হয়। তাদের পরীক্ষার সিলেবাসই শেষ হচ্ছে যে এইচএসসির 1 মাস আগে। সো এইভাবে তোমাদের জন্য কাজ করলে হবে না, তোমাদেরকে ওই রকম মাইন্ডসেট গুলো নিয়ে চিন্তা করে দেন আগাইতে হবে। এই হচ্ছে যে আমাদের প্রসেস, যে আসলে আমরা টেস্ট পেপারকে কিভাবে সলভ করতে পারি এবং কি হচ্ছে যে মেথড বা কি হচ্ছে আইডিওলজি দিয়ে সলভ করলে আমাদের জন্য জিনিসটা বেটার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের সবার সামনে টেস্ট পরীক্ষা পরবর্তী বোর্ড পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে।